আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা। টপ ক্রিমিনালদের বিচার আগে বললেন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকা উচিত নয় বললেন মির্জা ফখরুল। সচিবালয়ে আগুনে জড়িতদের নাম প্রকাশের দাবি রিজভির। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মন্তব্য ডিএমপি কমিশনারের। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন, প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইন উপদেষ্টা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা। সেই বিচার যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হয় তার সবটুকু মেনেই বিচার হবে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের তৃতীয় দিনের আলোচনায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্ত আছে, শেখ হাসিনার প্রচুর টাকা আছে, বিদেশি লবিং আছে, এগুলো মোকাবিলা করেই বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অনেক মিথ্যা মামলা হয়েছে, এই মামলার পরিণতি কি হবে তা নিয়ে প্রশ্ন আছে। স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে আইন বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম, খুন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণহত্যার বিচারের সাথে সাথে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আমলে নিতে হবে। তিনি বলেন, র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। পুলিশ দেখলে মানুষের মাঝে আতঙ্ক কাজ করে। পুলিশের পোশাক পরিবর্তন করাটাও এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য তার। স্বকীয়তায় ফিরে আসুক, এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকে কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান। তিনি জানান, সরকার দ্রুতই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের পিআইডির মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহ্বান করবে। এই সময় যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী এক্সেস কার্ড পাবেন। সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার নির্বাচন আয়োজনে দেরি করার চেষ্টা করছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকুক তা চায় না। জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। 2009 সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 30 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, যেখানে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারা, জুডিশিয়ারি কমিশন, হেলথ সার্ভিসের কথা ছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, সব ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংস্কারটা সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6 জন 7 জন 8 জন করে মারা যাবে না এটা চায়। ওইদিকে একটু নজর দিতে হবে, তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় হওয়া দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। সকালে রংপুরের মিঠাপুকুরে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে আছেন আওয়ামী অনুসারী কর্মকর্তারা, করছেন নাশকতা সহ বিভিন্ন কর্মকাণ্ড। এসব ঠেকাতে দেশ রক্ষার কাজে নিজেকে সঁপে দিয়ে শহীদ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। এর আগে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নয়নের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন রিজভী। কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। চুরি, ছিনতাই সহ অপরাধ প্রতিরোধে পুলিশের হাতে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য থেকে কাজ করছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কিছুদিন ধরেই চুরি ছিনতাই অতিষ্ঠ দেশবাসী, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সেবার মান বাড়াতে চেষ্টা করছে পুলিশ। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনো মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের ভূমিকার জন্য লজ্জিত পুলিশ বাহিনী। ৭২ ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে প্রাণহানি কম হতো। এই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতার ৫২ বছর পরে এরূপ পুলিশ এদেশের লোক দেখতে চায়নি। আমরা স্বাধীন দেশের পুলিশ। কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে, সেটা বিশ্লেষণের অপেক্ষা রাখে। বিশেষ করে গত ১৫ বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। জনগণকে সাথে নিয়ে সামনে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার কথা জানান ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমানে ছিনতাই আতঙ্কে অস্থির রাজধানীবাসী। প্রায় প্রতিদিন কাউকে না কাউকে পড়তে হচ্ছে ছিনতাইয়ের খপ্পরে। ভুক্তভোগীরা জানান, সন্ধ্যার পরই নগর জুড়ে দাপিয়ে বেড়ায় ছিনতাইকারীরা। হাতে থাকে চাপাতি, ছুরি সহ ধারালো অস্ত্র। পুলিশের পরিসংখ্যানও বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধ টিম। অপরাধ বিশ্লেষকদের মতে, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। ইনামুল হাবিবের ক্যামেরায় ছিনতাই নিয়ে ২ পর্বের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাস্ট মুভির মতো যে একজন বলতেছে কোপ দিয়ে, সে বারবার কোপ দিচ্ছে। তো আমি জানি না তারা মোট কতগুলো কোপ দিয়েছে, কারণ আমার গায়ে লেগেছে হাতের এখানে ১, ২, ৩, ৪ মানে ৫-৬টার মতো কোপ হচ্ছে আমার গায়ে লেগেছে। এর মধ্যে মেজর হচ্ছে বাম হাতেরটা, সেখানে প্রায় টোটাল ২০ থেকে ২২টার মতো সেলাই পড়েছে। কপালে ৪টে সেলাই পড়েছে। কোনো রকম প্রাণ নিয়ে ফেরা এই যুবক বর্ণনা দিচ্ছিলেন ছিনতাইয়ের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে
সবেমাত্র চাকরিতে ঢুকেছেন এই যুবক। কয়েকদিন আগে গণভবনের পাশে ব্যস্ত সড়কে তাকে ধরেছিল 5 ছিনতাইকারী। আমার হাতে যে মোবাইল ছিল, মোবাইলটাকে টান দিয়ে নিয়ে নিল, কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা সম্ভবত তাদের চাপাতির কোপের সময় হচ্ছে কেটে গেছে, ওটাও টান দিয়ে নিয়ে নিয়েছে। বেশভূষা দেখে বোঝার উপায় নেই যে সে ছিনতাইকারী, জানান ভুক্তভোগী। আরেকজনের হাতে কিছু একটা অস্ত্র ছিল, যেটা হচ্ছে আমার চশমা পড়ে গেছে, তো আমি আর বুঝতে পারিনি। সম্ভবত ওর হাতেও চাপাতি ছিল। তো টোটাল 2 জন সম্ভবত চাপাতি নিয়ে এসেছিল, এর মধ্যে একজনকে আমি ক্লিয়ার দেখেছি চাপাতি হাতে। প্রতিদিনই এমন তিক্ত বাস্তবতার সাক্ষী নগরবাসীর কেউ না কেউ। দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের শিকারের তালিকা। হাতেই মোবাইল ছিল, টার্গেট করেই আসলে টান দিয়ে নিয়ে গেল। হাতে এবং পায়ে ব্যথা পাই। আমার ঘটনায় 2 জন ছিল সামনে, আর 2 জন ওদের সামনে আবার আরেকটা মোটরসাইকেলে ছিল। গেল কমাসে বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা, সরল স্বীকারোক্তি পুলিশের। জানালেন ব্যবস্থা নেয়ার কথাও। অক্টোবর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয় 20টি, নভেম্বর মাসে 27টি এবং ডিসেম্বর 21 তারিখ পর্যন্ত ওই সংখ্যাটাও ছিল 27টি। এটা হালকা বেড়েছে ও হিসাব করে বলা যায়। প্রত্যেক থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটা ফাঁড়িকে কার্যকর করা হয়েছে। থানা পুলিশের এবং যে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির লোকজন ছিনতাই প্রতিরোধের জন্য তারা মাঠে কাজ করছে। ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন এই অপরাধ বিশ্লেষক। 5ই আগস্টের মধ্য দিয়ে বা 5ই আগস্টের আগের ঘটনার মধ্য দিয়ে পুলিশের যে নৈতিক এবং কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে মনোবল সংক্রান্ত যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট এখনো পরিপূর্ণভাবে তারা কাটিয়ে উঠতে পারেনি। তারই রেশ কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি। অপরাধ পরিস্থিতি বাড়ছে, অপরাধীরা নানাভাবে সক্রিয় হচ্ছে। বিশেষ করে যে ট্রেডিশনাল ক্রাইমের একটি ধরন হিসেবে ছিনতাই যে বেড়ে যাওয়ার যে প্রবণতা। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও খুব জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ নানা সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। আনন্দবাজারের এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। স্বাধীনতার পর রাজনীতির সবচেয়ে বড় পালাবদলের বছর ছিল 2024। টানা 16 বছর দুর্দান্ত প্রতাপে দেশ চালানোর পর পালিয়ে যেতে হয় শেখ হাসিনাকে। অভ্যুত্থানের পরে ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় নির্যাতনের শিকার বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এখন স্বস্তিতে। দেশের রাজনীতিতে এখন ঐক্যের সুর। চলতি বছরের রাজনীতির খবর জানাচ্ছেন সিকান্দার রেমান। 1971 সালে স্বাধীনতার পর চলতি বছর অর্থাৎ 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈর শাসকের পতন হয়েছে এবছরই। 2024 সাল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির বছর বিএনপির। ফ্যাসিবাদকে বিদায় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বছর বলছে দলটি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলীয় নেতাকর্মীদের রেখে স্বৈরাচার তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এতে রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। প্রায় 7 বছর পর গত 7 আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং
বক্তব্য প্রচার করা হয়। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। আর এক যুগ পর গত 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি। সেদিন বেগম জিয়ার হাস্যোজ্জ্বল মুখই বলে দেয় দেশের রাজনীতির পরিবর্তন। পট পরিবর্তনের পরপরই গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে। ফলে প্রায় 10 বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির অবস্থা অনেকটাই বদলে গেছে। এখন সারা দেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে। বাংলাদেশ জামাতে ইসলামী নতুন করে রাজনীতির মাঠে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা। বিভিন্ন দলকে নিয়ে ইসলামিক ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতা মাঠের রাজনীতিকে কিছুটা হলেও আলোচনায় রেখেছে। সাধারণ মানুষ সহ ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হওয়ায় পতন ঘটেছে আওয়ামী লীগের। দলটির শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন। হেভিওয়েট অনেক নেতার বিচার হচ্ছে আদালতে, আত্মগোপনে বেশিরভাগ নেতা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি আওয়ামী লীগ। বছরের সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক ঐক্য। ভারতের ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলমত নির্বিশেষে বিশ্ববাসীর কাছে দেয়া হয়েছে নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা। টপ ক্রিমিনালদের বিচার আগে বললেন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকা উচিত নয় বললেন মির্জা ফখরুল। সচিবালয়ে আগুনে জড়িতদের নাম প্রকাশের দাবি রিজভির। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মন্তব্য ডিএমপি কমিশনারের। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন, প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।